নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সমরেশ বসুর অপরিচিত, আজ ৮ম অধ্যায়। এই অধ্যায়ের নাম রবিবারের সকালবেলা। শুরু করি। দুদিন পরেই রবিবারের সকালবেলা সুজিত দেখল শিবেন নিজে দাঁড়িয়ে বাইরের ঘর পরিষ্কার করাচ্ছে। সে শুনেছে আজ বীরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী আর প্রিয়নাথ দাস এখানে আসছেন। হয়তো এমন কিছু নয় ব্যাপারটা, তবু সুজিতের কেমন যেন অস্বস্তি হচ্ছে। শিবেন নিজেই তাকে বলেছে সুনিতার সঙ্গে যাতে তার বিয়ে হয় সেটাই প্রিয়নাথের এবং বীরেন্দ্র নারায়ণের ইচ্ছা, কিন্তু সুনিতা নাকি এখনো কোনো মতামত দেয়নি। এটা প্রধান বাধা। তাছাড়া রঞ্জন যে একটা সমস্যা, এ কথাও সে স্বীকার করেছে। রঞ্জন যে কত দূর কি করতে পারে না পারে তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। শিবেনের ভাষায় রঞ্জন হচ্ছে একটা নোংরা লোফার, যার কোনো আত্মসম্মান বোধ নেই। যাদের আত্মসম্মান বোধ নেই তারা কি না করতে পারে। তবে সুনিতাই হচ্ছে সুনিতার মালিক। সে যা বলবে, সে যা চাইবে তাই হবে। গতকাল রাত্রেই এসব কথা হচ্ছিল। স্বভাবতই সুজিত তার স্বাভাবিক কৌতূহল বশতই হঠাৎ জিজ্ঞেস করেছিল শিবেনকে, আপনি বুঝি সুনিতাকে খুব ভালোবাসেন? শিবেন থমকে গিয়েছিল। ভ্রু কুঁচকে ঠোঁট টিপে খানিকক্ষণ নির্বাক থেকে বলেছিল, ভালোবাসার আমি কিছু বুঝি না, জানিও না। বিয়ে একটা সামাজিক রীতি, মানুষ করেও থাকে, তাই করা। সুজিত গোল গোল চোখে তাকিয়ে বলেছিল, ও তবে সুনিতাকে বিয়ে করবার চেষ্টা করছেন কেন? যে কোনো মেয়েকে করলেই তো হতো। শিবেন হঠাৎ রেগে উঠে বলেছিল, সে কৈফিয়ত আপনাকে দিতে চাই না। সুজিত তাড়াতাড়ি বিব্রত হয়ে বলেছিল, না না, তা দেবেন কেন? বিশেষ কাউকে বিয়ে করতে চাইলে মনে হয় নিশ্চয় খুব ভালো লেগেছে, মানে তাকে পাবার জন্যে মনটা কি বলে। আমার আবার সব সময় সব কথা ঠিক মুখে জোগায় না। শিবেন সন্দিগ্ধ তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল, বলেছিল, মুখে জোগায় না? সরলভাবে হেসে বলেছিল সুজিত, না মানে আমি কি বলছি, তাকে পাবার জন্যে মনটা যাকে বলে ভীষণ ব্যাকুল হয়ে থাকে, সমস্ত মন জুড়ে সে থাকে, সব সময়ে তাকে পেতে। শিবেন প্রায় ধমকে উঠেছিল, থাক, আপনার ওসব বইয়ের বুলি কপচানো আমি ঢের জানি। ও হ্যাঁ, ওসব ভালোবাসার ন্যাকামি আমি কিছুই জানি না। এ যুগে আমার কাছে স্ট্যাটাসটাই বড় কথা। স্ট্যাটাস তার মানে বোঝেন? সুজিত অসহায়ভাবে ঘাড় নেড়ে জানিয়েছিল, না। তাহলে আপনাকে আমার কিছু বোঝাবার নেই। খালি এটুকু জেনে রাখুন, সুনিতাকে বিয়ে করলে এই সমাজে দুর্নামে কান পাতা দায় হবে, তবু আমি বিয়ে করতে চাই। কারণ সুনিতা অনেক টাকা পাবে প্রিয়নাথ দাসের কাছ থেকে, বাধা দিয়ে বলে উঠেছিল সুজিত। শিবেন বিরক্ত বিস্ময়ে বলেছিল, জানেন দেখছি, কার কাছে শুনেছেন? সুজিত হেসে বলেছিল, তার নাম বলতে বারণ আছে। শিবেন ভ্রু কুঁচকে বলেছিল, দোলার কাছে শুনেছেন? বললাম যে আপনাকে নাম বলতে বারণ আছে, আমি কথা দিয়েছি কি না। তাছাড়া আপনি তো দোলাকেও বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তীব্র উত্তেজনায় শিবেন প্রায় গোঙানো স্বরে বলে উঠেছিল, এসব নিশ্চয় দোলা বলেছে, দোলা। বলুন সত্যি করে। সুজিত করুণ স্বরে বলেছিল, নাম বলতে যে বারণ আছে। শিবেন যেন ক্রুদ্ধ আক্রোশে খানিকক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে বলেছিল, আপনি একটা মূর্খ না শয়তান বুঝতে পারছি না। সুজিত তার বড় বড় চোখ দুটি মেলে শিবেনের দিকে তাকিয়ে বলেছিল, আমি? শিবেন হঠাৎ উঠে সরে গিয়েছিল। সামনে থাকলে সে হয়তো সুজিতকে মেরেই বসত।
কয়েকবার পায়চারি করে আবার সামনে যখন এলো তখন তার মুখ অনেকখানি শান্ত ভাব ধারণ করেছিল। ঠোঁটের কোণে অদ্ভুত হেসে বলেছিল, আমি মেনে নিচ্ছি আপনাকে দোলাই এসব কথা বলেছে, অতএব আপনি তো সবই জানেন, তাই বলতে বাধা নেই। টাকা আমার প্রয়োজন। স্ট্যাটাস মেনটেন করতে পারলে এ সমাজ রক্ষিতাকেও স্ত্রীর সম্মান দিতে বাধ্য হয়, বুঝেছেন? সুজিতের মুখখানি কাগজের মতো সাদা হয়ে গিয়েছিল। সুনিতাকে শিবেন যে কি চোখে দেখে এটা সে বুঝতে পেরেছিল। বলেছিল, না না, এ কি বলছেন আপনি? নিজের স্ত্রীর সম্পর্কে মানুষের সম্মান বোধ থাকবে না? শিবেন হঠাৎ একটু থমকে গিয়েছিল, বিব্রতভাবে হেসে বলেছিল, সম্মানবোধ থাকবে বই কি, ওটা আমি আপনাকে একটা তুলনা দিলাম মাত্র। কিন্তু টাকা চাই, টাকা। টাকাই এ সমাজের প্রাণ, টাকাই সম্মান, ভালোবাসা, পবিত্রতা, ওই যা সব আপনি বলছেন। কিন্তু সুজিত আর কথা বলতে পারেনি। তার বুকের মধ্যে কীরকম করছিল, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। শিবেন হেসে বলেছিল, কি হলো সুজিতবাবু? সুজিত হাসবার চেষ্টা করে বলেছিল, এসব আমি বুঝি না, আমার কীরকম ভয় করে। শিবেন হা হা করে হেসেছিল। আজ শিবেন তাই নিজেই বাইরের ঘরটা বিশুকে দিয়ে পরিষ্কার করাচ্ছে। দীপুকে বলে রেখেছে ভুজঙ্গভূষণকে যেন সব সময় প্রহরায় রাখা হয়, হঠাৎ যেন বাইরের ঘরে না এসে পড়তে পারেন। যে দুজন আজ আসছেন সেটা যে শিবেনের পরম ভাগ্য, সেটা নানাভাবে সে ব্যক্ত করেছে। কলকাতার নামকরা দুই ধনী ব্যক্তি আজ আসছেন। ঘর সাজানো শেষ হতে না হতেই কলিং বেল বেজে উঠল। বিশু বাড়ির ভিতরে চলে গেল, সুজিত তার ঘরে চলে গেল। আসলে তার যেতে ইচ্ছে করছিল সুনয়নীর ঘরে, সেখানেই তার সময়টা ভালো কাটত। খানিকক্ষণ চুপচাপ বসে তাই যাবে কি না সে ভাবছিল। এমন সময়ে শিবেন এসে বলল, আপনাকে মিস্টার রায়চৌধুরী দেখতে চাইছেন, জামাটা গায়ে দিয়ে আসুন। জামা বলতে আপাতত শিবেনেরই একটা ধোয়া জামা পরতে হচ্ছে সুজিতকে, কারণ তার দুটো জামাই ধুতে গিয়েছে। শিবেনের এই জামাটা তার গায়ে লম্বা এবং প্রস্থে উভয়েই বড়, স্বভাবতই হাস্যোদ্রেক করে, কিন্তু উপায় ছিল না। সুজিত গিয়ে বাইরের ঘরে দাঁড়াতেই বীরেন্দ্র ডাক দিলেন, এই যে, এদিকে এসো হে সুরজিৎ। সুজিত হেসে বলল, সুরজিৎ নয়, সুজিত। বীরেন্দ্র বললেন, আচ্ছা আচ্ছা, দ্যাট উইল ডু, দ্যাট উইল ডু। দেখো তো এ ভদ্রলোককে তুমি চেনো কিনা। সুজিত তাকিয়ে দেখল ট্রেনের সেই মিস্টার পি দাস, এবং এখন জানে উনি প্রিয়নাথ দাস। সে ঘাড় কাত করে বলল, হ্যাঁ চিনি, মানে দেখেছি সেই ট্রেনে। প্রিয়নাথ নিজেই বলে উঠলেন, রাইট রাইট, হি ইজ দি ম্যান, আই মিন দ্যাট ম্যাড ম্যান। সুজিত তাড়াতাড়ি হেসে বলল, আঙ্কে না, ম্যাড নই, আপনাকে আমি তো সেদিনই। বীরেন্দ্র বাধা দিলেন, আচ্ছা হয়েছে হয়েছে, এখন এসে বসো দেখিনি এখানে। কেমন লাগছে এ বাড়িতে? সুজিত বলল, খুব ভালো। কিন্তু তুমি এটা কার জামা গায়ে দিয়েছ? শিবেনবাবুর, আমারগুলো ধুতে গেছে। দু একটা জামা করিয়ে নাও না, অসুবিধে তো নেই। হ্যাঁ করিয়ে নেব। বীরেন্দ্র প্রিয়নাথের দিকে তাকিয়ে হাসলেন, ইংরাজিতে বললেন, একেবারেই বোকা নয়, কিছুটা ইন্টেলিজেন্সই আছে। কি বলেন? আমার স্ত্রীর মতে অতি সরল ভালো মানুষ। দোলাও দেখলাম খুব ইমপ্রেসড, অর্থাৎ ছেলে মানুষই আর কি। আপনি তো বলছিলেন ওকেও খুব ইমপ্রেস করেছিল। প্রিয়নাথ বললেন, হ্যাঁ, সুনিতাকে অদ্ভুত ইমপ্রেস করেছে ছোকরা। হাওড়া স্টেশন থেকে অনবরত একই কথা বলেছে। কোথায় গেল সেই লোকটি, কোথায় গেল? প্রত্যেকটি লোকের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছে। বীরেন্দ্র হঠাৎ চেঁচিয়ে উঠলেন, বাই দি ওয়ে, তুমি নাকি সুনিতার একটা স্কেচ করেছ? সেই ট্রেনে দেখেছিলে, তারপরে মন থেকে নাকি এঁকেছ? শিবেন এমনিতেই অবাক হচ্ছিল, প্রিয়নাথও থ। সুজিত বলল, আজ্ঞে হ্যাঁ,
সেটা কোথায়? আমি দেখতে চাই। ওটা যে দীপুকে দিয়ে দিয়েছি। বীরেন্দ্র চেঁচিয়েই বললেন, দীপু? হু ইজ হি? শিবেন বলে উঠল, আমার ভাই, আমি ওকে এখনই ডেকে নিয়ে আসছি। বলেই সে বাড়ির ভিতর ছুটে গেল। প্রিয়নাথ অবাক হয়ে বললেন, মন থেকে সুনিতার স্কেচ? বীরেন্দ্র বললেন, হ্যাঁ, আমাকে মিসেস রায়চৌধুরী এবং দোলা দুজনেই রিপোর্ট করলে। সে কথা তো বলতেই ভুলে গেছি আপনাকে। প্রিয়নাথ তীক্ষ্ণ অনুসন্ধিৎসু চোখে তাকালেন সুজিতের দিকে। সুজিত কিছুটা সলজ্জ বিব্রতভাবে হাসছিল। এ সময়ে দীপেনকে নিয়ে ঢুকল শিবেন। বীরেন্দ্র বলে উঠলেন, ও এই বুঝি? ওহে, সুনিতার সেই ছবিটা একবার নিয়ে এসো তো, আমরা দেখব। দীপেন গম্ভীর মুখে বলল, ওটা সুনিতাদিকে দিয়ে দিয়েছি। শিবেন বিস্মিত চোখে একবার সুজিত আর একবার দীপেনের দিকে তাকাতে লাগল। এসব খবর তার কিছুই জানা ছিল না। দীপেনের জবাব শুনে সুজিতও অবাক হলো। স্কেচটা দিয়ে দেবার খবর তাকেও বলেনি দীপেন। বীরেন্দ্র বললেন, তাহলে আর কি হবে? শিবেন বুঝি জানো না ব্যাপারটা? শিবেন বলল, না কাকাবাবু, স্কেচের কথা আমি কিছুই জানি না। সুজিত বলল, আপনাকে বলিনি বুঝি? আমার মনেই ছিল না। বলা বাহুল্য শিবেন তাকে বিশ্বাস করল না। সে দীপেনকে জিজ্ঞেস করল, কই, তুই তো আমাকে কিছু বলিসনি? দীপেন এমনভাবে ঠোঁট টিপে গম্ভীর মুখে দাঁড়িয়েছিল যেন সে কথাই বলবে না। তবু বলল, তোমাকে তো সুনিতাদিই বলবে। আমি এবার যেতে পারি? বীরেন্দ্র বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। দীপেন চলে গেল। বীরেন্দ্র আবার বললেন, এনিহাউ, সুজিত একটা স্কেচ এঁকেছে এবং সেটা নাকি আশ্চর্য সুন্দর হয়েছে। সো ফার আই এম রিপোর্টেড। অসম্ভব নয়, কারণ হি ইজ আ ব্রিলিয়ান্ট আর্টিস্ট। আপনারা সবাই ওকে দিয়ে একটা করে স্কেচ করিয়ে নিতে পারেন। এখন কথা হচ্ছে, আমাদের বক্তব্য আমরা আলোচনা করি। আরে তুমি বসো শিবেন, সুজিতও থাকতে পারে এখানে। ওর তো এসবে কোনো কনসার্ন নেই, আর তাছাড়া ওর মাথায় ওসব ঢুকবে না। সুজিত বলে উঠল, কি কথা বলুন তো? বীরেন্দ্র বললেন, কিছু নয়, তুমি বসো। প্রিয়নাথ হাসতে যাচ্ছিলেন। সুজিত আবার বলল, কিন্তু আমার মাথায় যদি ঢোকে? আহ, বলছি চুপ করে বসো। বীরেন্দ্র ধমকে উঠলেন। প্রিয়নাথ হেসে উঠে বললেন, রিয়েলি হি ইজ অ্যান এনজয়েবল বয়। শিবেনও হেসে বসল। বীরেন্দ্র শুরু করলেন, দেখুন মিস্টার দাস, সুনিতাকে আপনার টাকা দেবার কথাটা প্রথমে আমার ভালো লাগেনি। পরে ভেবে দেখেছি এটা আপনার বদান্যতা। তাতে মেয়েটার অবশ্যই দুর্নাম বাঁচে না। অবশ্যই আমি জানি না আপনার সঙ্গে ওর সম্পর্কে লোকে যা বলে। প্রিয়নাথ বলে উঠলেন, টোটালি ফলস স্যার, সর্বৈব মিথ্যা। কিন্তু সেটা কোনো কথা নয়। এখন এটা আমার ডিউটি। আমি ওকে লাখখানেক টাকা দিয়ে দেব যাতে ও কাউকে বিয়ে করে সুখী হতে পারে। আমি যখন ওর দায়িত্ব নিয়েছিলাম তখন এটা আমি করব, কারণ আমি নিজেও যখন বিয়ে করে সেটেল হতে যাচ্ছি, ওরও একটা গতি হওয়া দরকার। বীরেন্দ্র বললেন, বেশ, আর সেটা যাতে শিবেনের সঙ্গেই হয় এটাই আমরা চাই। আপনিও তাই চান? চাই বই কি, একজন দায়িত্বশীল ভদ্রলোকের ছেলে ওকে বিয়ে করুক, তাই তো আমি চাইব ন্যাচারালি। এবং শিবেনও তাই দায়িত্বশীল ভদ্রলোকের ছেলে। বীরেন্দ্র বললেন, এখন সমস্যা হচ্ছে সুনিতা কোনো কথাই দিচ্ছে না। হ্যাঁও বলছে না, নাও বলছে না। আর ওই দ্যাট বাগার রঞ্জন মল্লিক, ডেভিল, সেটাও তো দেখছি গোলমাল করবার তাল করছে। প্রিয়নাথ বললেন, কিন্তু সবটা সুনিতার ওপরেই নির্ভর করছে। আর সুনিতা বলছে 28শে মার্চ ও যা বলবার তা বলবে, অর্থাৎ যা হোক কথা দেবে। শিবেন বলল, আমাকেও তাই বলেছে। কেন যে সেই দিনটাই বেছে নিল আমি বুঝতে পারছি না। বীরেন্দ্র বললেন, আমিও তো তাই শুনেছি। ওই দিনটা কি ব্যাপার আপনি জানেন মিস্টার দাস?
না, আমার মনে হয় ওটা সুনিতার একটা খামখেয়ালিপনা ছাড়া আর কিছুই নয়। সুজিত বলে উঠল, কিছু একটা হয়তো আছে। সবাই তার দিকে একবার ফিরে তাকালো এবং নিজেদের মধ্যে চোখাচোখি করল, কিন্তু কেউ তার কথার জবাব দিল না। বীরেন্দ্র বললেন, যাই হোক, শিবেনের যখন আপত্তি নেই সুনিতাকে বিয়ে করতে, তখন হোক। সত্যি বলতে কি, আমি চাই এতগুলো টাকা যেন জলে না যায়, অন্তত আমাদেরই কারোর ভোগে লাগে। মিস্টার দাসেরও বেশি টাকার অভাব নেই, কিন্তু শিবেনের পক্ষে। এমন সময়ে কলিং বেল বেজে উঠল। সকলেই বাইরের ঘরের দিকে তাকালেন। শিবেন বলল, ও কেউ হবে, বাড়ির কেউ খুলে দেবে এখন। কিন্তু আবার অনেকক্ষণ ধরে অধৈর্য তীব্র সুরে কলিং বেল বেজে উঠল। শিবেন উঠতে যাচ্ছিল, সুজিত বলে উঠল, আমি যাব দেখতে? বীরেন্দ্র বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমিই যাও, আমরা কথা বলি। সুজিত তাড়াতাড়ি নিচে নেমে দরজা খুলে দিল। দরজা খুলেই সে যাকে দেখল, আগে কখনো তাকে দেখেনি। ফর্সা, স্বাস্থ্যবান, শিবেনেরই বয়সী একজন যুবক। দামি আট প্যান্ট এবং বুক খোলা শার্ট তার গায়ে, জামার হাতা গুটানো, বাঁ হাতের কবজির অনেক ওপরে সোনার ব্যান্ড দিয়ে ঘড়ি বাঁধা, মাথার চুল ছোট করে ছাঁটা, ঠিক আঁচড়ানো নেই বা আঁচড়াবার দরকারই হয় না। চোখ দুটি আয়ত, কিন্তু ঈষৎ আরক্ত, এবং দৃষ্টির মধ্যে যেন একটা অদ্ভুত তীক্ষ্ণতা, তীব্রতা। সুজিতের মনে হয় আসলে ঝড়ের সংগ্রামে রত একটা বিধ্বস্ত প্রায় ঈগল, ডানায় যার অসীম শক্তি, কিন্তু জয় পরাজয়ে যে অনিশ্চিত সংগ্রামে জর্জরিত একটা দুর্ভাগ্যের ছায়া, এমনকি একটা শঙ্কার চমক তার চোখে। কিন্তু মুখের ভাব এমন কঠোর যে হঠাৎ যেন লোকটিকে বোঝা যায় না। সুজিতের মন বলে উঠল, এ রঞ্জন, আর কেউ নয়। সুজিত জিজ্ঞেস করল, কাকে চান? গম্ভীর মোটা গলায় প্রশ্ন এলো, শিবেন আছে? আছেন। আপনি বুঝি রঞ্জনবাবু? যুবকটির ভ্রু ও কপাল কুঞ্চিত হল, ঠোঁট দুটি শক্ত হল, চোখে বিস্ময় ফুটে উঠল। সুজিতকে আপাদ মস্তক দেখে গম্ভীর স্বরেই বলল, আপনাকে আমি চিনি না। সুজিত হেসে বলল, আমার নাম সুজিতনাথ মিত্র, কয়েকদিন হলো কলকাতায় এসেছি, এখন এই বাড়িতেই থাকি। আপনার কথা শুনেছি কিনা দীপুর মুখে, তাই। দীপু কে? শিবেনবাবুর ছোট ভাই। ও, সেই ছেলেটি। রঞ্জন আবার সুজিতের আপাদ মস্তক দেখল। সুজিত হেসে বলল, আমার সব ধুতে গেছে কিনা, তাই শিবেনবাবুর জামাই গায়ে দিয়েছি। একটু বড় হয়েছে, কিন্তু আপনাকে বোধহয় আমি ঠিকই চিনতে পেরেছি না? রঞ্জন অপরিবর্তিত স্বরে ও ভঙ্গিতে বলল, তাই তো মনে হচ্ছে, কিন্তু আমি এখন শিবেনের সঙ্গে দেখা করতে চাই। সুজিত বলল, তবে কি আমি খবর দেব শিবেনবাবুকে? ওর ঘরে আরও দুজন ভদ্রলোক রয়েছেন। রঞ্জন জিজ্ঞেস করল, আপনি চেনেন তাদের? হ্যাঁ, বীরেন্দ্রনারায়ণ রায়চৌধুরী আর প্রিয়নাথ দাস। রঞ্জনের চোয়াল দুটি শক্ত হয়ে উঠল। সে দরজার কাছ থেকে ওপরের দিকে একবার ফিরে তাকালো। এ সময়ে গেটের বাইরে নতুন মডেলের যে মস্ত বড় গাড়িটা দাঁড়িয়েছিল, তার ভিতর থেকে একজন নেমে এলো। আরও দুটি গাড়ি ছিল গেটের ভিতরেই, বীরেন্দ্রনারায়ণের ও প্রিয়নাথের নিশ্চয়ই। যে লোকটা নেমে এলো সে যেন ঈষৎ টলায়মান, চোখ দুটি লাল। রঞ্জনকে বলল, কি হলো, গেলি না? রঞ্জন কোনো জবাব দিল না। লোকটি সুজিতের দিকে তাকিয়ে চোখ গোল করে বলল, এই সেমিজ পরা বেটা ছেলেটি আবার কে বাবা? সুজিত হেসে বলল, আমার কথা বলছেন? আমার নাম সুজিত। সুজিত কুমারী টুমারি নয় তো আবার? যা দিনকাল পড়েছে, শালা কখন যে কাকে কি অবস্থায় দেখব। লোকটির কথাই সব জড়ানো, ডাকল, এই রঞ্জন। রঞ্জন হঠাৎ ঘাড় ফিরিয়ে তীব্র গলায় বলল, গাড়িতে গিয়ে বস। আচ্ছা, দরকার হলে ডাকিস কিন্তু।
একটু টলতে টলতেই ফিরে যেতে গিয়ে আবার দাঁড়ালো, বলল, আমাকে আবার বাড়ির জন্যে বাজার করতে হবে মাইরি, 3 দিন তো বাড়ি ঢুকিনি, বউটা। রঞ্জন ধমকে উঠল, গাড়িতে গিয়ে বসতে বলেছি না? লোকটা যেন ভয় পেয়ে তাড়াতাড়ি গেটের বাইরে গাড়িতে উঠে বসল। লোকটার অবস্থা খুব করুণ মনে হলো সুজিতের, কিন্তু ভাবটা পুরোপুরি যেন ডাকাতের মতো। রঞ্জন কোনো কথা না বলে হঠাৎ সিঁড়িতে পা দিল। সুজিতও তার সঙ্গে সঙ্গে এগিয়ে গেল, বলল, আমি কি কোনো খবর দেব? রঞ্জন বলল, না, আমি নিজেই যাব, আপনি বাধা দেবেন? সুজিত হেসে বলল, আমি কাউকে বাধা টাধা দিতে পারি না, আপনার ইচ্ছে হলে যান, বললে আমিও খবর দিতে পারি। তবে আমার মনে হয় আপনি যে জন্যে এসেছেন ওরা সেসব কথাই আলোচনা করছেন। রঞ্জন সিঁড়ির মাঝপথে থমকে দাঁড়ালো, বলল, আমি কি জন্যে এসেছি? সুজিত বলল, সুনিতার ব্যাপার তো, মানে আপনিও তো সুনিতাকে বিয়ে করতে চান, তাই না? রঞ্জনের প্রস্তর কঠিন মুখে এবার বিস্ময়ের ঢেউ খেলে গেল, বলল, সে কথাও জানা আছে নাকি? সুজিত বলল, হ্যাঁ, কিছু কিছু শুনেছি, মানে ওই দীপুর মুখেই। রঞ্জন যেন বিস্মিত ও আত্মগতভাবে উচ্চারণ করল, ও, ওই ছেলেটিকে সুনিতা যে কেন এত ভালোবাসে? আচ্ছা, ওই দীপু কি আপনাকে বলেছে সুনিতা কাকে বিয়ে করতে চায়? সুজিত দেখল রঞ্জনের মুখটা সহসা রুদ্ধশ্বাস আরক্ত ও গভীর সংশয়ে থমথম করছে। সুজিত বলল, না তো, সে কথা দীপু কিছু জানে না। রঞ্জন যেন ঝিমিয়ে পড়ল। সুজিত প্রশ্ন করল, আপনি বুঝি সুনিতাকে খুব ভালোবাসেন? রঞ্জন চমকে উঠল, প্রায় ফিসফিস করে উচ্চারণ করল, ভালোবাসা? ভালোবাসা? আমি জানি না। সুজিত বলল, জানেন না? রঞ্জনের মুখটা সহসা স্ফীত এবং আরও রক্তাভ হয়ে উঠল। বলল, না, জানি না, শুধু জানি ওকে আমার চাই, ওকে না পেলে আমার চলবে না। বলেই এক হাত দিয়ে সহসা সে সুজিতকে সরিয়ে দিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। উঠতে উঠতেই জিজ্ঞেস করল, কোন ঘরে আছে শিবেন? শিবেনের দেখা চাই আমি। সুজিত নিজেও উঠতে উঠতে বলল, সামনের ঘরেই আছে, দাঁড়ান আমি খুলে দিই। রঞ্জন তার জন্যে অপেক্ষা করল না, হ্যান্ডেল ধরে এক টানে দরজাটা খুলে ফেলল। ঘরের সবাই তার দিকে তাকিয়ে একেবারে স্তব্ধ হয়ে গেলেন। বিনা মেঘে বজ্রপাত যেন সত্যিই প্রত্যক্ষ করছেন তারা। এমন পাথরের মতো শক্ত হয়ে গেলেন সবাই। কেউ উঠতে পারলেন না, কথাও বলতে পারলেন না। রঞ্জনের পেছনে তখন সুজিত এসে দাঁড়িয়েছে। রঞ্জনের চোখ চকিতে একবার সবাইকে দেখে শিবেনের প্রতি নিবিষ্ট হল। তার মোটা গম্ভীর গলা থেকে একটা ভয়ঙ্কর ধার যেন কেটে বলল, আসতে পারি? সহসা কেউ কোনো জবাব দিতে পারল না। 3টি মানুষকেই প্রায় মৃত মনে হলো। যদিও ইতিমধ্যেই সকলের মুখের পরিবর্তন ঘটতে শুরু করেছে। বীরেন্দ্র রীতিমতো ক্ষুব্ধ, উত্তেজিত, কিন্তু অসহায় হয়ে পড়েছেন। প্রিয়নাথ অনেকটা ভীত ও কিংকর্তব্য বিমূঢ়। শিবেন অবাক এবং একটা অসহায় ক্রোধের ছায়া পড়েছে তার মুখে। রঞ্জন অনুমতির অপেক্ষা করল না। সে আস্তে আস্তে গিয়ে ঘরের মাঝখানে দাঁড়ালো। 2 হাত তার কোমরে, 2 চোখ তার শিবেনের প্রতি। কয়েক মুহূর্ত একভাবে থেকে অনড় চোয়ালে রঞ্জন উচ্চারণ করল, শিবেন, সুনিতাকে আমি বিয়ে করতে চাই। এ বিষয়ে আমি কোনো বাধা সহ্য করব না। কিন্তু কেউ কোনো কথা বলল না। শিবেন একবার বীরেন্দ্র ও প্রিয়নাথের দিকে তাকালো। তাঁরাও শিবেনের দিকে তাকালেন এবং আবার সকলেই রঞ্জনের দিকে তাকালেন। রঞ্জন 3 জনের দিকেই তাকিয়ে পিছন ফিরে দরজার দিকে এগিয়ে গেল। সুজিতের সঙ্গে তার চোখাচোখি হলো। সুজিত তখন ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ শিবেন লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু রঞ্জন, তোমার জানা উচিত এটা ভদ্রলোকের বাড়ি।
রঞ্জন ঘাড় ফিরিয়ে তাকিয়ে বলল, সেটা আমার অজানা ছিল না। বন্ধুর বাড়িতে আসা অন্যায় নয় নিশ্চয়ই। শিবেন ফুঁসে উঠে বলল, কে তোমার বন্ধু? আমি ঘৃণা বোধ করি তোমার বন্ধুত্বে। যে এভাবে এসে বাড়িতে ঢুকে কথা বলে যায় তাকে আমার পরিচিত বলতেও লজ্জা হয়। রঞ্জন বলল, তা ঠিক, কিন্তু এছাড়া আর উপায় ছিল না। চললাম। সে চলে যাবার উদ্যোগ করতেই প্রিয়নাথ বলে উঠল, কিন্তু অরূপ দত্ত বা কুবের সিংহকে আপনি কি বলবেন? তারাও সুনিতার পানি প্রার্থী। রঞ্জন ফিরে দাঁড়িয়ে বলল, তাদের আমি চিনি। তারা সুনিতাকে বিয়ে করবার পাত্র নয়, কারণ তারা সতীত্বে বিশ্বাস করে। বড় লোক বলে মেয়ে মানুষ নিয়ে বাজি খেলে। তাদের কি বলতে হবে আমি জানি। রঞ্জন আবার ফিরে প্রায় দরজার কাছে চলে গেল। বীরেন্দ্রনারায়ণ হঠাৎ বলে উঠলেন, কিন্তু রঞ্জন, তোমার বাবা হারু মল্লিক এক সময়ে আমার বন্ধু ছিলেন, সেই জন্যেই নাম ধরে ডাকছি। তুমি আমার কথার একটা জবাব দিয়ে যাবে? রঞ্জন ফিরল, বলল, বলুন। তোমাকে কি সুনিতা কোনো কথা দিয়েছে? না। তবে তুমি এদের শাসিয়ে বেড়াচ্ছ কেন? সুনিতার নিজের যা ইচ্ছে সে তাই করবে, তার উপরে কারুর হাত নেই। রঞ্জন সহসা কোনো জবাব দিতে পারল না কথার। সে থমকে গেল। বীরেন্দ্র শিবেন আর প্রিয়নাথের দিকে তাকালেন, যেন একটা খ্যাপা হাতিকে বশ করবার গর্ব তার চোখে। রঞ্জনের মুখে কোনো কথা নেই। প্রিয়নাথ হঠাৎ হেসে উঠলেন, বললেন, সব থেকে সহজ কথা। রঞ্জন তখনও কোনো জবাব দিতে পারল না, কিন্তু তার সমস্ত মুখ আরক্ত কঠিন হয়ে উঠল। শিবেনও হেসে উঠল এবং বীরেন্দ্রও নিঃশব্দে হাসতে লাগলেন। সুজিতের হঠাৎ সমস্ত ব্যাপারটা অত্যন্ত নিষ্ঠুর মনে হতে লাগলো। তার মনে হলো যেন একটা হিংস্র বাঘকে খাঁচায় আটকে দেওয়া হয়েছে। এ কথা ঠিক, রঞ্জনকে তার ক্ষুধার্ত বাঘের মতোই হিংস্র মনে হচ্ছে, কিন্তু বাকি লোকগুলিকেও তার নিষ্ঠুর মনে হচ্ছে। হঠাৎ রঞ্জন দরজার ওধারে থেকে সকলের দিকে ফিরে দাঁড়ালো। তীক্ষ্ণ ধার গম্ভীর গলা এসে বলল, সুনিতার ইচ্ছেকে যাতে ঘোরানো যায় আমি সেরকম ব্যবস্থাই করব। বলে সে পিছন ফিরে সশব্দে দরজাটা বন্ধ করে দিল। ইতিমধ্যে ভুজঙ্গভূষণ কখন বেরিয়ে এসেছিলেন, সুজিত তাকে ভিতরে নিয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু উনি বাইরের ঘরের দিকেই আসতে চাইছিলেন। কোনো রকমে বুঝিয়ে সুজিত ওকে ভিতরে ঠেলে দিয়ে পিছন ফিরতেই দেখল রঞ্জন সিঁড়ি দিয়ে নামছে। সুজিত এগিয়ে এসে বলল, চললেন? চলুন দরজাটা বন্ধ করে দিয়ে আসি। সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নিচের দরজার কাছে থমকে দাঁড়ালো রঞ্জন। সুজিতকে বলল, আপনাকে ঠিক বুঝতে পারলাম না। আপনার কথার জবাব আমার দিতে ইচ্ছে করছে। সময় আছে হাতে? আসবেন আমার সঙ্গে? কোথায়? এই গাড়িতেই, কিংবা কাছেই কোনো হোটেল রেস্তোরাঁ? সুজিত হেসে বলল, কিন্তু আমি যে কলকাতার রাস্তাঘাট চিনি না, ফিরে আসবো কেমন করে? রঞ্জন বলল, আমিই পৌঁছে দিয়ে যাব। সুজিত বলল, আপনার সঙ্গে আমার খুব মিশতে ইচ্ছে করছে। আপনি খুব রাগী ও বিশ্রী, কিন্তু গুন্ডা বলে তো একদম মনে হচ্ছে না আমার। মনে হচ্ছে না? রঞ্জন হো হো করে হেসে উঠল, বলল, কিন্তু আমাকে তো সবাই গুন্ডাই বলে শুনেছি। ঠিকই শুনেছেন আপনি। তাহলে আসবেন না? হ্যাঁ আসবো, আপনাকে আমার বেশ ভালো লাগছে। বটে? রঞ্জনের আবার হাসি পেল। খানিকটা আপন মনেই বলল, মজার লোক দেখছি, তাহলে আসুন। গাড়ির ভিতর থেকে সেই লোকটি মুখ বাড়িয়ে বলে উঠল, এই মরেছে, এ মালকে আবার টানাটানি করছিস কেন রঞ্জন? রঞ্জন সে কথার কোনো জবাব দিল না। সুজিত একবার ওপরের দিকে তাকালো, বলল, ওদের জানিয়ে আসতে গেলে আমাকে বোধহয় আর আসতে দেবে না। চলুন চলে যাই। দরজাটা টেনে দিয়ে রঞ্জনের পিছনে পিছনে গিয়ে গাড়িতে উঠে বসল সে। রঞ্জন নিজেই ড্রাইভ করতে বসলো এবং এমনভাবে গাড়ি ব্যাক করলো, বাঁকিয়ে গলি থেকে বের করে নিয়ে গেল গাড়ি।
সুজিত দুবার সিটের ওপর মুখ থুবড়ে পড়ল। রঞ্জনের সঙ্গীটি বলে উঠল, কি মশাই, মাল খেয়েছেন নাকি? সুজিত অবাক হয়ে তাকিয়ে বলল, মানে মদ? লোকটি চোখ ঢুলু ঢুলু করে বলল, জানেন তো দাদা, 16 আনাই দেখছি। আজ্ঞে হ্যাঁ, মদ। সুজিত হেসে বলল, মানে মদকে যে মাল বলে সেটা নতুন শিখেছে কি না? রঞ্জন অবাক হয়ে তাকিয়ে বলল, নতুন? সুজিত বলল, হ্যাঁ, এই দিন কয়েক আগে। শিবেনবাবুর বাবা তো মদ খান, ওখানেই জানলাম। তবে আমি মদ খাই না। রঞ্জন জিজ্ঞেস করল, কলকাতায় আসার আগে কোথায় ছিলেন? গুড়িয়াটার। রঞ্জনের সঙ্গীটি হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠে বলল, মরেছে, আমার তো মুখেই ফুটবে না। রঞ্জন জিজ্ঞেস করল, সেখানে কি করতেন? সুজিত জানালো তার অপরিণত মস্তিষ্ক ও চিকিৎসার কথা। যথাপূর্বং আরোগ্যের কথা বলতে ভুলল না। রঞ্জন ও তার সঙ্গী অবাক হয়ে চোখাচোখি করল। এই সময়ে গাড়ি নিউ মার্কেটের কাছ দিয়ে যাচ্ছিল। লোকটি চিৎকার করে বলল, রঞ্জন, মাইরি গাড়িটা দাঁড় করা, কয়েকটা টাকা দে, একটু বাজার করে নিয়ে আসি, নইলে বাড়ি ঢুকতে পাবো না। কিন্তু গাড়ি যথাপূর্বং এগিয়ে গেল। রঞ্জন বলল, হবে এখন। লোকটি করুণ মুখে পিছন ফিরে তাকিয়ে রইল। গাড়ি একটা জায়গায় দাঁড়ালো। সুজিতকে নিয়ে রঞ্জন একটা হাল ফ্যাশনের রেস্তোরাঁয় ঢুকল। টেবিলের সামনে বসে বলল, চা না কফি? চা। 3 জনের মতো চায়ের অর্ডার হলো। তারপরে দুজনেই মুখোমুখি বসল। সুজিত দেখল রঞ্জন তার দিকে তাকিয়ে নেই, অন্যদিকে স্থির অপলক শূন্য চোখে তাকিয়ে আছে। সুজিত বলল, আমি আসতে চেয়ে আপনাকে অসুবিধায় ফেলিনি তো? রঞ্জন চমকে উঠল, বলল, না তা নয়, আসলে ভেবে দেখলাম আপনাকে আমার নতুন করে কিছুই বলার নেই। আপনাকে ডেকে নিয়ে এসেছি, তার কারণ আপনাকে হঠাৎ কেমন যেন একটু অন্যরকম লাগলো, একটু ভালো লাগলো। আর সুনিতাকে আমি ভালোবাসি কিনা জিজ্ঞেস করছিলেন, তার জবাব আমি সত্যি কিছু জানি না। আমি খারাপ এ কথা সবাই জানে। মেয়েদের সঙ্গে নষ্টামো করে বেড়ালে আমাদের বাড়ির লোকেরা কেউ কিছু মনে করে না, কিন্তু যেই বিয়ের কথা শোনে তখনই ভয় পায়, ক্ষেপে যায়। আর আমি সুনিতাকে বিয়ে করতে চাই, এ কথা শোনার পর থেকেই আমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন, হয়তো আর বাঁচবেনই না। আর যেদিন থেকে সুনিতা আমার মাথায় ঢুকেছে সেদিন থেকে নষ্টামো করার দিকেও মনোযোগ দিতে পারছি না। এতে আমার বন্ধুরাও অবাক হয়েছে। একেই ভালোবাসা বলে কিনা আমি জানি না। মোট কথা, এখন আমি আমার সব কিছুই বাজি ধরে বসে আছি। সুজিত অবাক হয়ে বলল, বাজি? হ্যাঁ, বাজি। সুনিতা এখন। কথা শেষ হলো না, বেয়ারা চা নিয়ে এলো। এই সময়ে রঞ্জনের সঙ্গীটিও গাড়ি বন্ধ করে চাবিটা ঘোরাতে ঘোরাতে এসে কাছে বসলো এবং চা তৈরি করতে আরম্ভ করলো। সুজিত আর রঞ্জন দুজনের দিকেই তাকিয়ে দেখতে লাগলো। ঠোঁট দুটি কুঁচকে কয়েকবার চোখ পিটপিট করলো, আবার চা তৈরি করতে করতে গুনগুন করে গান গেয়ে উঠল, আগে জানতেম যদি প্রেমের এতই জ্বালা গো, কেন প্রাণ সপিলাম তারে। সুজিত তার দিকে তাকালো। লোকটি বলল, আমার নাম কালাচাঁদ। মশাইয়ের নামটা কিন্তু আমার জানা হয়নি এখনো। সুজিত বলল, আমাকে বলছেন? তখন বললাম যে সুজিত নাথ মিত্র। বলেছিলেন, নাথ মিত্রটা বলেননি। অল রাইট স্যার, এই নিন চা। বলে সে সুজিতকে চা দিয়ে পরে রঞ্জনকে দিল। রঞ্জন হঠাৎ জিজ্ঞেস করল, সুজিতবাবু, আপনি কি শুধু সকলের মুখে এসব শুনছেন বলেই জানতে চাইলেন? সুজিত বলল, না না, আমি যে সুনিতাকে চিনি। চেনেন? কালাচাঁদ বলে উঠল, ও বাবা, এ যে বন থেকে বেরুলো টিয়ে লাল। চুপ! রঞ্জন ধমক দিল। সুজিত বলল, হ্যাঁ, কয়েকদিন আগে সুনিতা যখন প্রিয়নাথ দাসের সঙ্গে ট্রেনে আসছিলেন তখন আমিও সেই কামরাতেই ছিলাম।
রঞ্জন তার দিকে কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে থেকে বলে উঠল, আপনি আপনি সেই লোক? কোন লোক? রঞ্জন বলল, কোন লোক তা ঠিক জানি না, তবে এখন মনে হচ্ছে আপনি সেই লোক যাকে ট্রেনে দেখে সুনিতার মনে হয়েছিল জীবনে সেই প্রথম সে সৎ, সুন্দর আর সত্যিকারের একজন মানুষ দেখেছিল, যে তাকে ঠিক বুঝতে পেরেছিল, চিনতে পেরেছিল, যাকে দেখে তার মনে হয়েছিল এমনি একটি মানুষকে সে সারা জীবন ধরে খুঁজছে। সুজিতের মনে হলো রঞ্জনের কথা শুনে তার বুকের ভিতরটা কাঁপছে, থরথর করছে। সে হেসে উঠতে চাইল, কিন্তু তার ঠোঁট দুটিও যেন কেঁপে গেল। সহসা সেই দুঃখী দুর্ভাগা মেয়েটির মুখ তার মনে পড়ে গেল, তার ব্যাকুল চোখের দৃষ্টি সে দেখতে পেল, ডাক শুনতে পেল, শুনুন শুনুন। রঞ্জন তখনও বলে চলেছিল, তাহলে আপনাকেই সে ট্রেন থেকে নেমে চারদিকে আতিপাতি করে খুঁজছিল? আপনি আপনিই সেই লোক যে মানসিক হাসপাতাল থেকে ফিরছিল, যাকে দেখে তার মনে হয়েছিল সংসারের সহজ আর সরলতম মানুষ? সুজিত বলল, কবে বলেছে সে আপনাকে এসব কথা? এর মধ্যেই কবে যেন একদিন আমাকে বলছিল, আমাকে ধিক্কার দিতে গিয়ে, আমাকে অপমান করতে গিয়ে। কিন্তু কিন্তু রঞ্জনের ভ্রু কুঁচকে উঠল। সে তীক্ষ্ণ চোখে তাকালো সুজিতের দিকে, প্রায় ফিসফিস শব্দে বলল, আপনার মধ্যে সে এসব দেখেছে? রঞ্জন যেন চোখ ফেরাতে পারল না সুজিতের ওপর থেকে। সেই তীক্ষ্ণ কুটিল চোখের দিকে তাকিয়ে সুজিতের মনটা যেন সহসা একটা শীতল সর্পদেহের স্পর্শে ভিতরে ভিতরে শিউরে উঠল। তার শিরদাঁড়ায় একটা কাঁপন অনুভূত হলো। সেই ছেলেবেলায় বর্ধমানের গ্রামে সে যখন ভয়ার্ত পশুর মতো জীবনযাপন করত, তখন তার এরকম মনে হতো প্রায়ই। বহু দিন বাদে তার সেই অনুভূতি যেন জেগে উঠতে চাইছে। এই অনুভূতি যত বেড়ে ওঠে, ততই তার মস্তিষ্কটা দুর্বোধ চিন্তায় ও বাষ্পে ভরে ওঠে, যখন সে আর কিছুই মনে রাখতে পারে না, বিস্মৃতির অতলে ডুবে যেতে থাকে, যে ব্যাধি তার জীবনটাকে প্রায় শেষ করে এনেছে। পর মুহূর্তেই সুজিত সোজা হয়ে বসল, রঞ্জনের চোখের দিকে সোজা তাকিয়ে হেসে বলল, আমারই অবাক লাগছে আপনার কথা শুনে। অবশ্যই এ কথা আমাকে প্রিয়নাথ দাসও বলেছিলেন। রঞ্জন তখনও যেন পরম বিস্ময়ে সুজিতকেই দেখছিল। জিজ্ঞেস করল, কি বলছিল? প্রায় এরকম কথাই সুনিতা বোধহয় ওকেও বলেছে। কিন্তু রঞ্জনবাবু, তাতে কি আপনি দুঃখিত হচ্ছেন? দুঃখিত? কি জানি, বুঝতে পারছি না, আপনাকেই শুধু দেখছি। সুজিত হাসল। কালাচাঁদ এতক্ষণে বলে উঠল, সুনিতার বাবু মাথায় তাহলে গোলমালি আছে। একে দেখে যদি এরকম মনে হয়, তাহলে কালাচাঁদই বা কি দোষ করেছে? একটা রাস্তার পাগলও। চকিতে রঞ্জনের বাঁ হাতটা উঠল এবং প্রায় ছুরিকাঘাতের মতো কালাচাঁদের গালে সজোরে আঘাত করল। সে চিবিয়ে চিবিয়ে বলল, অনেকক্ষণ চুপ করতে বলেছি। কালাচাঁদ গালে হাত দিল এবং ঠোঁটের কষ ফেটে চুইয়ে আসা রক্ত হাতের চেটোয় মুছে নিয়ে বলল, বলেছিলি না, আমার বাইরে মনে থাকে না, তা বলে এরকম মারবি? তুই বড্ড রাগী রঞ্জন। কথাগুলি প্রায় স্বাভাবিকভাবেই বলল কালাচাঁদ, কিন্তু তার চোখ দুটি ছলছলিয়ে উঠল। তার মুখটি দেখে সুজিতের বুকটা চকিতে ব্যথায় ও যন্ত্রণায় টনটনিয়ে উঠল। সে তাড়াতাড়ি কালাচাঁদের পিঠে একটি হাত রেখে ডেকে উঠল, রঞ্জন। রঞ্জন তখন মাথা নিচু করেছিল। কালাচাঁদ সহসা তার পিঠের ওপর রাখা সুজিতের হাতটা ছুঁড়ে ফেলে দিল। ক্রুদ্ধ বিরক্ত চোখে তাকিয়ে একটু নড়ে চড়ে বসল। সুজিত বিব্রত বিস্ময়ে হাত দুটি তার নিজের কোলের ওপর ন্যস্ত করল। রঞ্জন উঠে দাঁড়ালো, গলা তুলে ডাকল, বেয়ারা। বেয়ারা ছুটে এলো। রঞ্জন টাকা দিল। বেয়ারা বিল নিয়ে আসারও সময় পেল না। রঞ্জন রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল। কালাচাঁদও ছুটে চলে গেল। সুজিত যেন কিছুই স্থির করতে পারল না সে কি করবে। কিন্তু দরজা আবার খুলে গেল। রঞ্জন মুখ বাড়িয়ে তাকে ডাকল,
কই আসুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। সুজিত তাড়াতাড়ি বেরিয়ে এসে গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে আরম্ভ করল। রঞ্জনের দৃষ্টি বাইরে স্থির নিবদ্ধ। কালাচাঁদের ঠোঁটের কোণে রক্তের ভেজা দাগটা শুকিয়ে উঠছিল। সে আর একবার বলল, বাজারটা পেরিয়ে গেল মাইরি। শিবেনদের গেটের সামনে গাড়িটা শব্দ করে থমকে দাঁড়ালো, যেন একটা অতিকায় জানোয়ার আহত হয়ে দাঁড়িয়ে পড়ল। রঞ্জন ফিরে তাকালো সুজিতের দিকে, হাত বাড়িয়ে সুজিতের একটি হাত ধরে বলল, আমাকে মাপ করে দিও সুজিত। সুজিত রঞ্জনের হাতটি ধরে কয়েক মুহূর্ত চুপ করে বসে রইল এবং হঠাৎ হেসে বলল, রঞ্জন, মানুষ শুধু ভালোবাসতেই পারে, তার প্রত্যক্ষ ফলের কথা কেউ কি জানে? সে কথা যাক, আজ তোমাকে আমি ভালোবেসেছি। তারা দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। সুজিত একবার রঞ্জনের হাতে একটু চাপ দিল, তারপর নেমে গেল। বাইরের থেকে বলল, চলি কালাচাঁদ বাবু। কালাচাঁদ কঠিন মুখে একবার তাকালো এবং সুজিতের মুখের দিকে তাকিয়ে হঠাৎ একটু হাসল, চোখ টিপল একটা, হাত তুলে নিঃশব্দে বিদায় জানালো। গাড়িটা বেরিয়ে গেল। সুজিত গেটের ভিতর ঢুকে দেখল তখনও বীরেন্দ্র নারায়ণ ও প্রিয়নাথের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওরা এখনও রয়েছেন ভেবে সে অবাক হলো। এগিয়ে গিয়ে কলিং বেলের বোতাম টিপল সে। কয়েক সেকেন্ড পরেই দরজা খুলে গেল। স্বয়ং শিবেন এসেছে দরজা খুলতে। দরজা খুলে সে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন আপনি? সুজিত বলল, রঞ্জনের সঙ্গে। রঞ্জনের সঙ্গে কোথায়? একটা রেস্তোরাঁয়। এই সময়ে ওপর থেকে ডাক ভেসে এলো, ওকে ওপরে নিয়ে এসো শিবেন, তাড়াতাড়ি নিয়ে এসো। সুজিত একটু অবাক হলেও সে ওপরে উঠল। শিবেন দরজা বন্ধ করে তার পিছনে পিছনে এলো। ওপরের বারান্দাতেই বীরেন্দ্র ও প্রিয়নাথ দাঁড়িয়েছিলেন। সুজিতকে দেখেই বীরেন্দ্র বলে উঠলেন, এই যে তুমি এসেছো, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছি আমরা। সবাই ঘরে ঢুকতে ঢুকতে শিবেন বলল, সুজিতবাবু রঞ্জনের সঙ্গে নাকি একটা রেস্তোরাঁয় গেছিলেন। বীরেন্দ্র সুজিতের দিকে ফিরে বললেন, রেস্তোরাঁয় না বারে? মদ খেতে নিয়ে গেছিল? সুজিত তাড়াতাড়ি বলল, আগে না, চা খেতে। কেন কেন, সেটাই তো জিজ্ঞেস করছি, তোমাকেই হঠাৎ নিয়ে গেল কেন? বীরেন্দ্রর পরেই প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে কি ওর আগে আলাপ ছিল? সুজিত বলল, না, আজই ওকে প্রথম দেখলাম, আজই আলাপ হলো। বীরেন্দ্র বললেন, আশ্চর্য ব্যাপার, তুমি জানো ও সাংঘাতিক গুন্ডা? শুনেছি। তবু গেলে, তোমার সাহস হলো? আমি ওকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, ও তার জবাব দেবে বলে আমাকে নিয়ে গেছিল। কি কথা? ও সুনিতাকে ভালোবাসে কিনা। তিনজনেই অবাক হয়ে মুখ চাওয়াচাই করল এবং তিনজনেই তাকে ঘিরে ধরল। সবাই প্রায় একসঙ্গেই জিজ্ঞেস করলে, কি বললে সে? সুজিত বলল, রঞ্জন বললে সে জানে না সে সুনিতাকে ভালোবাসে কিনা। তিনজনেই আবার পরস্পরের মুখের দিকে তাকালেন এবং সহসা সবাই হাসতে আরম্ভ করলেন। বীরেন্দ্র বললেন, তুমি জিজ্ঞেস করলে আর সে এই জবাব দিল? আর একবার হাসি উচ্ছ্বসিত হয়ে উঠতে যাচ্ছিল। সুজিত বলল, হ্যাঁ, আর বললে যেভাবেই হোক আমি সুনিতাকে পেতে চাই, মানে বিয়ে করতে চাই। আমি আমার জীবনের সব কিছুই বাজি ধরে বসে আছি। বীরেন্দ্র বলে উঠলেন, তার মানে কি? সুজিত বলল, তার মানে বোধহয় এই যে ও যে সুনিতাকে বিয়ে করতে চাইছে, এ খবরে ওর বাবা নাকি অসুস্থ হয়ে পড়েছেন, হয়তো মারাই যাবেন। বাবা মারা যাক কিংবা ওকে জীবনে সব কিছুই ছেড়ে দিতে হোক, ও সুনিতাকে বিয়ে করবেই। শিবেন সন্দিগ্ধ স্বরে বলে উঠল, এসব কথা সে বলেছে? সুজিত বলল, সত্যি, মিথ্যে কথা বললে আমার অসুখ করে। সুজিতের কথায় সবাই তার মুখের দিকে অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপরে বীরেন্দ্র বলে উঠলেন, একটা মাতাল বদমায়েশ, তার কথা নিয়ে এত চিন্তা করবার কিছু নেই। 28শে মার্চ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করবার নেই। এবার যাওয়া যাক। হ্যাঁ, যাবার আগে ওহে সুজিত,
তোমাকে কিনু আর দোলা দুজনেই যেতে বলেছে, বুঝলে? আর হ্যাঁ, আর একটা কথা, ও হ্যাঁ, দোলা বলেছে তোমাকে তার সঙ্গে ফোনে কথা বলতে। আর আর শিবেন, তুমি আমার সঙ্গে চলো, অন্তত ঘণ্টাখানেক একটু অফিসিয়াল কাজ আছে। শিবেন বলল, চলুন। এই সময়েই ভুজঙ্গভূষণ দরজায় এসে বললেন, কি সব চলে যাচ্ছেন নাকি? গরিবের বাড়িতে একটু চা পান টান হলে হতো না? তার পিছনে পিছনে বিশু ছুটে এসেছে। শিবেনের চোখে ক্রোধ ফুটে উঠল। বীরেন্দ্র বলে উঠলেন, আসুন আসুন মিস্টার রায়, কেমন আছেন? শিবেন তাড়াতাড়ি ওর বাবার দিকে এগিয়ে গেল। ভুজঙ্গ এগিয়ে এসে বললেন, বসুন বসুন, এর মধ্যেই কোথায় যাচ্ছেন? তা মিস্টার দাসের সেই সুনিতার কি গতি করলেন আপনারা? শেষ পর্যন্ত ওকে ঘাট থেকে ঝেড়ে ফেলার জন্যে কি ব্যবস্থা? শিবেন তীব্র স্বরে ডেকে উঠল, বাবা! বীরেন্দ্র বললেন, বোধহয় সে আপনারই পুত্রবধূ হতে যাচ্ছে। ভুজঙ্গ বললেন, বিলক্ষণ বিলক্ষণ, ও তো আপনাদেরই খায় পরে। একবার ডিভাগড়ের রাজপরিবারে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেই কাহিনীটা তাহলে আপনাদের বলতে হলো। আমি আবার সেই রাজার বিশেষ বন্ধু ছিলাম কিনা, রানীর সঙ্গেও আমার। শিবেন এসে বাবার হাত ধরল, বলল, চলুন এখন ভেতরে চলুন, এদের আর দাঁড়াবার সময় নেই, চলুন চলুন। সে প্রায় জোর করেই ভুজঙ্গকে টেনে নিয়ে চলল। ভুজঙ্গ চলতে চলতেই বললেন, প্লিজ ডোন্ট মাইন্ড ইউ জেন্টলম্যান, মাই সান ডাজ নট লাইক দ্যাট আই টক উইথ ইউ। গুড বাই। একটু পরেই শিবেন ফিরে এলো। তার মুখে রাগ ও বিরক্তি গোপন নেই। তারপর সকলেই বেরিয়ে গেলেন। যাবার আগে প্রিয়নাথ সুজিতের পিঠ চাপড়ে বিদায় নিলেন। আমিও আজ এখনই বিদায় নিলাম। অষ্টম অধ্যায় শেষ। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।